আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। দর্শক, আপনারা জানেন যে একটি বছর চলে গেল, আমরা নতুন একটি বছরে আমরা পদার্পণ করলাম। সেই নতুন বছরে আমাদের অর্থনীতি আসলে কোন দিকে যাবে, কি হবে অর্থনীতির গতি প্রকৃতি, আমরা এই অনুষ্ঠানে একটু তারই আভাস কিংবা পূর্বাভাস বোঝার চেষ্টা করব। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। জনাব বেলাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং নতুন বছরের প্রথম দিনে আমাদের এটিএন নিউজের সকল কলা কৌশলী এবং যারা শ্রোতা বা আমাদেরকে দেখছেন এবং দেখবেন সবাইকে অভিনন্দন। যে বিষয়টি আমি শুরুতে বলছিলাম, এই যে একটি বছর আমরা পার করলাম, কিন্তু এই বিগত বছরে আমরা দেখেছি দেশের অর্থনীতি সবচেয়ে বেশি চাপে ছিল মূল্যস্ফীতির চাপ। তো এই যে মূল্যস্ফীতির চাপের কারণে দেখা যাচ্ছে যে খাদ্যপণ্যের দাম বেড়েছে। মানুষ আসলে খাদ্যের পেছনে খরচ করতে গিয়ে তার যে অন্যান্য বিষয় যেমন ঔষধ, পোশাক আশাক, সেগুলো স্বাভাবিকভাবে তার কেনাকাটা তারা কমিয়ে দেয়। তো আপনি যেহেতু ঔষধ শিল্পের সঙ্গে জড়িত আছেন, তো এই মূল্যস্ফীতির প্রভাবটা আসলে কতটা পড়েছে এই শিল্পে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। মূলত আমাদের আয় ব্যয়ের উপরেই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামো চলমান থাকে। আমাদের আয়ের সাথে আমাদের ব্যয়ের যদি সামঞ্জস্যতা না থাকে এবং আমাদের যে অভাবগ্রস্ত যদি থাকে, যারা আমাদের আয়ের উপরে নির্ভর করে প্রতিষ্ঠান, ব্যবসা, পারিবারিক আয় ব্যয় সবই চলে, কিন্তু আমরা যদি ওইটাকে সমন্বয় করতে না পারি তাহলে অবশ্যই আমাদের এই চাপ আমাদের উপরে আসবেই। সেই চাপ দেশের উপরে আসবে, সেই চাপটা আমাদের ব্যবসায়ীদের উপরে আসবে, সেই চাপটা আমাদের পারিবারিকভাবে আমাদের পরিচালনা জীবনযাপনের জন্য আসবে। তো এটার জন্য আমাদের 2024 অত্যন্ত কঠিন সময় আমাদের পার হয়েছে, কিন্তু এখনও চলমান। আমরা যে এর থেকে পরিত্রাণ পাচ্ছি এরকম কিছু এখনও দেখতে পাচ্ছি না। না, আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে যখন মানুষ খাদ্যের পেছনেই তার খরচ বাড়িয়ে দেয় বা বাড়াতে বাধ্য হয়, তখন তো আনুষাঙ্গিক অন্য জিনিসগুলো দেখা যাচ্ছে যে তার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, তখন সে দেরিতে যায়, কিংবা তার ঔষধ কেনা প্রয়োজন, তখন সে কম কেনে। সেটার প্রভাবটা আসলে জানতে চাচ্ছি। সেটাই বলছি, তখন এসেনশিয়াল, মোস্ট এসেনশিয়াল যে জিনিসটা আছে, এই মুহূর্তে আমার খাদ্য প্রয়োজন, কিন্তু আমার বিলাসী বা আমার যেটা এই মুহূর্তে আজকে না হলে চলবে সেই জিনিসটা আমার আজকে আনবো না। কিন্তু খাদ্য না হলে তো আমার পরিবার বা আমার পরিজন তারা তো বিপদগ্রস্ত হবে। যার কারণে আমাদের প্রয়োজনীয় এবং অতি প্রয়োজনীয় দুইটা জিনিস আছে, এটার উপরে চলবে। যেটা না হলে না হয় এটার দিকে কিন্তু ছুটছে না। যার জন্য এখানে আমাদের বিভিন্ন টাইপের বিজনেস, বিভিন্নভাবে বিজনেসম্যানেরা জড়িত আছে, সেক্টর আছে। যেমন খাদ্য যেরকম অত্যন্ত জরুরি, ওষুধটাও কিন্তু জরুরি। সেদিক থেকে আমাদের খাদ্যের পরে আমাদের ওষুধের বিষয়টাকে আমাদের চিন্তা করতে হয়। এই ওষুধ শিল্প বর্তমান প্রেক্ষাপটে খুব কঠিন অবস্থায় চলমান, যেহেতু আমাদের গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে এবং আমাদের জ্বালানির দাম বেড়েছে, সব মিলে উৎপাদন খরচ বেড়েছে। এবং আমাদের উৎপাদন খরচের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টা সেটা হলো আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে অলমোস্ট আমাদের র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়ালসগুলো আমাদের বিদেশ থেকে আনতে হয়। এখন ডলারের প্রাইসটা যেভাবে বেড়ে আজকের যে অবস্থান, আমরা বোধহয় কোথায় আমরা আছি সেটা আমরা যারা এই ডলারের সাথে সম্পৃক্ত আছি তারা ছাড়া অন্যরা হয়তো অনুভব করছে না। আমরা তো দেখলাম যে মাঝখানে তো ডলারের বাজারটা অনেকখানি স্থিতিশীল ছিল, এখন হঠাৎ করে আবার কেন অস্থিতিশীল বা আমরা সেটুকুই বলতে চাই যে আমাদের ডলারের প্রাইসটা যেভাবে বেড়েই চলেছে, স্থিতিশীল ছিল কিছুদিন, যেটা হয়তো আমরা ভাবছি যে হয়তো এতে আমরা চলমান হবে, এবং সরকারও বারবার ডলারের প্রাইসটাকে রিঅ্যারেঞ্জ করতে করতে কয়েকবারই করেছে, যেটা এখন সর্বশেষ করেছে 123 টাকা। হ্যাঁ, এখন 123 করেছে। আমি জানি না যে ডলারের দাম এইভাবে এক্সচেঞ্জ রেটটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে যে আমাদের ডলারের প্রাইসটা কমবে এটা তো আশা করা যাচ্ছে না। কিন্তু অনেকে তো বলে যে ডলারের রেটটা আসলে বাজারের উপর ছেড়ে দেওয়া দরকার। আপনি কি মনে করেন যে এটাকে কি নিয়ন্ত্রণ করা উচিত নাকি বাজারের উপর পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত? আমি যে জিনিসটা বলবো, নিয়ন্ত্রণ করতে গেলে যে কোনো কিছু, নট অনলি ডলার, যখনই আমরা নিয়ন্ত্রণ করতে যাব ওটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। এটা আমাদের দেশের ট্র্যাডিশন ফ্রম দ্য বিগিনিং।
যে ডলারের প্রাইসটা যতবারই ফিক্সড করেছে, কিন্তু আমরা তো দেখি নেই সেই প্রাইসে ডলার কিন্তু এক্সচেঞ্জেসটা স্থির ছিল, বেড়েই চলেছে। তাহলে আমাদের পলিসিগত দিক থেকে কি চিন্তা করছেন সেটা ওনারা ভালো জানেন, যেহেতু আমরা ওই দিকে কথা বলতে চাই না। আমাদের কথা হলো আমরা দেখেই যাচ্ছি যেটুকু এক্সচেঞ্জ রেট পরিবর্তনের সাথে সাথে ডলার প্রাইসটা জাম দিচ্ছে। পাশাপাশি আমরা যেই প্রাইসে, এবং আরও দুর্ভাগ্যজনক আমরা বলবো যে সেটুকু হলো আমরা যারা ফরেন বিজনেসের সাথে আমরা জড়িত, ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত, আমরা আজকে যে এলসি করলাম, যদি সেই এলসির এক্সচেঞ্জ রেটটা ব্যাংক ফিক্সড প্রাইসটা হলো 120 বা 123, যেটা আজকের যে 123, আমরা 23-এ আমি 123 ধরেই কিন্তু র মেটেরিয়ালসটা এলসি করলাম। আমার সেটা শিপমেন্ট হতে সময় লাগবে, আমার পোর্টে আসতে সময় লাগবে, আমার আরও 2 মাস পরে দেখা গেল 123-এর জায়গায় তখন ডলারের প্রাইস হয়ে গেল হয়তো 125 বা 130। না, আমার একটি স্বাভাবিক প্রশ্ন, সেটি হচ্ছে আমরা তো দেখছি যে ডলার আয়ের যে বড় মাধ্যম, এক হচ্ছে রপ্তানি, রেমিটেন্স। তো রেমিটেন্স প্রবাহ তো অনেক ভালো এবং রিজার্ভও তো একটা ভালো মাত্রায় এখন এসে আছে। তো তারপরেও বাজারটা অস্থির কেন? অস্থির, আমরা তো অস্থির, আমার মনে হয় পলিসিগত দিক থেকে আমরা অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছি। সেটাকে আমাদের নিয়ন্ত্রণ করা উচিত এবং বোঝা উচিত যে আমরা প্রণোদনা দিচ্ছি ফরেন কারেন্সির জন্যে, আমাদের বিভিন্নভাবে আমরা উৎসাহিত করছি। কিন্তু এই উৎসাহিত করতে গিয়ে তো আমাদের ডলারের এক্সচেঞ্জ রেটটা তো বেড়েই যাচ্ছে। যখন বেড়ে যাচ্ছে তখন তো এই সাথে জড়িত যারা আছে তারাও আরও উৎসাহিত হচ্ছে যে ক্রাইসিস যদি একটু থাকে, গভর্নমেন্ট আমাকে তো আরও হাই প্রাইসে আমার ডলার পারচেজ করবে, আরও প্রণোদনা দিবে। এইভাবে হতে হচ্ছে। আমি যে কথাটা হয়তো শেষ করতে পারিনি সেটুকু একটু বলি, যে আমাদের ডলারের প্রাইস যখন চেঞ্জ হয়ে যায় তখন ব্যাংক কী করলো, আমি যেই রেটে আমি এলসি করলাম তার চাইতে আরও হাই প্রাইসে আমার কাছ থেকে রিটায়ারমেন্ট ডকুমেন্ট যখন নিচ্ছি তখন বেশি নিচ্ছে। পাশাপাশি সেই প্রাইসের উপরে গভর্নমেন্টের যে আদার্স ট্যাক্স ভ্যাট যেগুলো আছে সেটা ইম্পোজ হচ্ছে। এতে দেখা যাচ্ছে যে আমাদের ল্যান্ডিং কস্ট অনেক বেড়ে যাচ্ছে। ল্যান্ডিং কস্ট যখন বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমি ওষুধের কথা বলবো, আমরা ইচ্ছা করলে ওষুধের দাম বাড়াতে পারি না, যেহেতু আমাদের ডিজিডিএ এটা স্ট্রংলি কন্ট্রোল করছে। প্রাইসটা কখনো কোনো ম্যানুফ্যাকচারারের উপরে ডিপেন্ড করে না, এটা গভর্নমেন্ট দ্যাট ইজ শিল্প আমরা করি, কিন্তু আমাদের নিয়ন্ত্রিত। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা উইংস আছে যেটা ডিজিডিএ, যেটা ওষুধ প্রশাসন, সে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি যখন বাজারে প্রাইস বেড়ে যায় সেটা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারারের কোনো কারসাজি এখানে থাকে না, সেটা হলো আমাদের ট্রেডিংয়ে যারা কাজ করছে, যারা ট্রেড করছে, ওটা তো আর আমাদের নিয়ন্ত্রণে থাকছে না। আমাদের প্রোডাক্ট যতক্ষণ আছে ততক্ষণই আমাদের গভর্নমেন্ট ফিক্সড প্রাইসেই আমরা কিন্তু সাপ্লাই দিই এবং আমাদের ক্লায়েন্টের কাছে আমরা পৌঁছিয়ে দিই, এবং প্রাইস বাড়ুক কখনো আমরা প্রত্যাশা করি না। আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট আমাদের লস হচ্ছে ল্যান্ডিং কস্টে, তারপরেও কিন্তু আমাদের প্রোডাক্ট আমরা আপনি আরেকটি কথা বলছেন যে এলসি করার জন্য কি এখন কি মানে প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারছে ব্যাংকগুলো? এখন আমাদের এলসি করতে আগে যে প্রবলেমটা ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠছে। আমরা এখন এলসি পাচ্ছি এবং ব্যাংক এলসি দিচ্ছে, কিন্তু ডলার প্রাইসটা হয়ে গেল কিন্তু হাই প্রাইস। এলসি নিয়ে যতটুকু আগে আমরা পেশ করেছি, এলসি পাই নাই, এলসি দিতে পারে নাই, সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু আমাদের প্রবলেম যেটা হয়েছে, ডলারের প্রাইসটা কিন্তু বেড়ে চলেছে। ডলার আয়ের যে বড় মাধ্যম, একটা হচ্ছে রেমিটেন্স, বড় হচ্ছে যে আমার রপ্তানি আয়। তো রেমিটেন্সের অবস্থা তো আমরা দেখছি যে রেমিটেন্স প্রবাহ ভালো, কিন্তু রপ্তানির কি অবস্থা, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে আমরা জানবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি নতুন বছরে অর্থনীতি কোন দিকে মোড় নিতে পারে কিংবা অর্থনীতির কি হতে পারে তার একটি ধারণা আমরা পাওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বেলালউদ্দিন আহমেদ। জনাব বেলালউদ্দিন আহমেদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমি প্রশ্ন করেছিলাম যে ডলার আয়ের যে বড় মাধ্যম, একটা হচ্ছে রেমিটেন্স আর হচ্ছে রপ্তানি আয়। তো রেমিটেন্স প্রবাহ তো আমরা দেখছি যে বেশ ভালো, আমাদের রপ্তানি আয়ের অবস্থাটা আপনি কিভাবে দেখছেন এবং ডলারের বাজার অস্থির হওয়ার পেছনে এটাও একটা বড় কারণ কিনা?
আমি যেটুকু আমার ধারণা মতে আমাদের রেমিটেন্স বেড়েছে, নিঃসন্দেহে আমাদের এটা স্বীকার করতে হবে, যেটা আমাদের বিভিন্ন সময় আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি যে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। কিন্তু আমাদের এক্সপোর্টের দিকে আমরা চিন্তা করতে গেলে কিন্তু আমরা এক্সপোর্টটা আমাদের বোধহয় আগের পর্যায়ে আমরা ধরে রাখতে পারছি না, এক্সপোর্টটা আমাদের থেমে গেছে, অনেকটাই আমাদের কমে আসছে, যার কারণে কিন্তু আমাদের রিমিটেন্স আসলেও কিন্তু আমাদের প্রবাহ ধরে রাখাটা বা আমাদের যে রপ্তানির ম্যাটারটা যেটা আছে সেটা যদি আমাদের স্বাভাবিক হয়ে আসতো তাহলে আমাদের আমার মনে হয় এখানে ঘাটতি দেখা যেত না। আরেকটা জিনিস যেটা হলো, এখন অনেক রপ্তানি যারা করছেন অনেক প্রতিষ্ঠান কিন্তু করতে পারছেন না বিভিন্ন কারণে, র মেটেরিয়ালস ইন টাইম পৌঁছতে পারছে না, পাশাপাশি তাদের ফ্যাক্টরি চালু রাখতে গিয়ে যে আরও ইউটিলিটি অ্যান্ড আদার্স এই বিষয়গুলো চিন্তা করতে হচ্ছে, আমাদের ল্যান্ডিং কস্ট বেড়ে গেছে, আমাদের এক্সপোর্ট করতে গিয়ে প্রাইস কম্পিটিশনে আমরা অনেক সময় সেখানে পাচ্ছি না, এই দিকগুলো কিন্তু আমাদেরকে প্রভাব ফেলছে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রসঙ্গেই তো আমরা আলোচনাটা করছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রসঙ্গক্রমেই এলো ডলারের প্রসঙ্গ, ডলারের অস্থির বাজার নিয়ে। তো বিগত বছরে আমরা দেখেছি ডলারের বাজার অস্থির হওয়ার পেছনে আরও একটি কারণ ছিল, সেটি হচ্ছে অর্থ পাচার। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে নতুন বছরে এই প্রবণতাটা মানে থাকবে কি না, বা আপনি কি মনে করছেন এটাও একটা বড় কারণ হিসেবে থাকবে কি না? ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আপনি উপস্থাপন করেছেন। আমি যেটুকু বলবো, বিগত সময়ে যেটুকু আমাদের ডলার ক্রাইসিস যেটা হয়েছে এবং ব্যাংকে টাকার ক্রাইসিস যেটা হয়েছে, এটা বোধহয় ওপেন সিক্রেট, এখন ব্যাংকের থেকে টাকা বেরিয়ে গেছে, সেই টাকা আর ব্যাংকে ফিরে নেই, যার জন্য ব্যাংকের অবস্থা এরকম হয়েছে। ঠিক একইভাবে আমাদের অসৎ উপায়ে যারা টাকা স্টক করেছে বা যারা টাকা ব্যাংকে না নিয়ে নিজেদের কাছে রেখেছে, নিজেদের হেফাজতে রেখেছে, সেই টাকাগুলো কিন্তু আমার মনে হচ্ছে, আমার ধারণা যে এটা যে টাকা হিসেবে রেখেছে এমনটা নয়, আমার মনে হয়, আমার ধারণা এটা এক্সচেঞ্জ করে ডলার হিসাবে কিন্তু তারা ডলার স্টক করেছে মনে হচ্ছে, নাহলে এইভাবে ডলারের ক্রাইসিস হওয়ার কথা ছিল না। সারা দেশে আমরা বুঝতে পারছি, সারা পৃথিবীতেই কিন্তু এখন মান্দাভাব চলছে, কিন্তু আমাদের বাংলাদেশে যে অর্থনৈতিক যে বিপর্যয় যেটা ঘটেছে, এটা আমার মনে হচ্ছে, এটা আমরা এক কথা স্বীকার করতে পারি যে ব্যাংকের যে বিপর্যয় ঘটেছে, ব্যাংকের থেকে টাকা বেরিয়ে গেছে, পাশাপাশি ডলারও আমাদের ঠিক একইভাবে বেরিয়ে গেছে, যেটা আমাদের নর্মাল ট্রানজ্যাকশানে ছিল না। আপনি যেটা বললেন যে হয়তো টাকা মানুষ জমিয়ে রাখছে হয়তো ডলারে ট্রান্সফার করে, তো সেক্ষেত্রে আপনি একটা তো আমরা জানি যে পাচার হয়েছে বা হয়, আপনি কি বলতে চাচ্ছেন যে মানুষ টাকা হিসেবেও এখন ডলারে কনভার্ট করে ডলার রেখে দিচ্ছে? যারা অসৎ উপায়ে আয় করেছে তাদের তো এটাই তো বোধহয় নিরাপদ সোর্স হিসাবে আমার মনে হয় অনেকে বেছে নিয়েছে, সেটা ধারণা করছি। সেটা সঠিক কতটুকু সেটা তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না, আমার সেই অনুমানটা আমার নিজের অনুমান যে শুধু টাকায় কনভার্ট করে নেই, ডলারেও কনভার্ট করেছে। তো আমরা তো দেখছি যে অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কমিটি করেছে এবং যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে। আপনি সেগুলোর ব্যাপারে আসলে কতখানি আশাবাদী? সরকার যে পদক্ষেপ নিয়েছে অর্থ ফেরত আনার, পাচার হওয়া অর্থ আমার দেশে ফেরত আনার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটা তো আমরা স্বাগত জানাই। এই জন্যেই যে আমাদের এই অর্থ যদি দেশে ফিরে আসে, আমাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তবে এটা তো আমার মনে হচ্ছে যে সময়ের ব্যাপার, কিন্তু সেই সময় আমাদেরকে ওভারকাম করে যেতে হবে। এটাই হলো আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে আমাদের স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে হবে। আমরা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে না পারি, আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তা আমাদের সরকার পদক্ষেপগুলো নিয়েছে, আমরা স্বাগত জানাচ্ছি, দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছি। জি, আবার শুরুর দিকেই যাই। শুরুর আলোচনা করতে করতে তো এতদূর আমরা চলে আসলাম। তাহলে সামনের বছরে আমরা তো আলোচনা শুরু করেছিলাম মূল্যস্ফীতি নিয়ে। সামনের বছরে, মানে সামনের বছর বলতে যে অলরেডি নতুন বছরে তো আমরা পা দিয়েই ফেলেছি, তো এই বছরে আসলে মূল্যস্ফীতির চ্যালেঞ্জটা কতখানি থাকতে পারে আপনার কাছে কি মনে হয়? আমি এখানে খুব দ্রুত যে এটা একটা পরিবর্তন হয়ে যাবে, আমরা ভালো কিছু দেখব, আমার মনে হয় সেটা হয় না। আমাদের সহনীয় পর্যায়ে
রাখতে পারাটাই হলো আমাদের হলো নিরাপদ। এই মুহূর্তে আমাদের সহনীয় পর্যায়ে থাকতে হবে সকল সেক্টরের জন্য। গভর্নর যেটি নিজেও বলেছেন যে বছরখানেক সময় লাগতে পারে। কারেক্ট, কারণ আমরা দ্রুত অনেক কিছু পরিবর্তন করতে পারবো না, এটা টেক টাইম ডিউ টু বিভিন্ন সেক্টরের সমন্বয়। আমাদের দেশে যারা কাজ করছে দেশের জন্য, তারা যারা ভোক্তা, যারা সাধারণ জনগণ, সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। আমাদের কৃষির ক্ষেত্রে গিয়ে যেরকম আমাদের জমি খালি রাখা যাবে না, আমাদের কর্মক্ষেত্রে গিয়েও আমাদের সময় নষ্ট করা যাবে না। আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে আমরা খেয়াল করলাম যে সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখার কৌশল হিসেবে বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কৌশল হিসেবে তারা সুদের হার বাড়ানোর পদক্ষেপটা নিয়েছে এবং তাদের যেটি যুক্তি যে সুদের হার বাড়ালে বাজারে টাকা সরবরাহ কমে যাবে, তখন টাকা দামি হয়ে উঠবে, জিনিসপত্রের দাম কমবে। তো আপনি কি মনে করেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র সুদের হার বাড়ানোটাই কি একমাত্র কার্যকর পদক্ষেপ? এটা আসলে আমি আপনাকে যেটুকু বলবো, আমাদের 1 বছর আগে আমরা 9% and 6%, 9-6 প্রভিশনটা ছিল। জি, 9% সুদে 9% আর সুদে 6% সুদে ব্যাংক আমানত বিনিয়োগ করেছে, আর 6% সুদে গ্রহণ করেছে, আমানত গ্রহণ করেছে। কিন্তু ইদানিং সেটা এখন আর সেই লিমিটের মধ্যে নাই। দেখা যাচ্ছে 12%, 13%, 15% পর্যন্ত প্রফিট দ্যাট ইজ সুদ নিচ্ছে। ঠিক পাশাপাশি একই সামঞ্জস্য রেখে কিন্তু ডিপোজিট নিচ্ছে। মূল যে জিনিসটা হলো, ব্যাংকের হয়তো প্রফিট রেটটা বাড়াই দেওয়ার পরে বা সুদের হার বাড়ানোর পরে ডিপোজিট বাড়ছে, কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্টটা আসছে এখন যে ব্যাংকের টাকাটা যারা খাটাচ্ছে ব্যবসায়ীরা, আপনার যারা ব্যবসায়ী, হ্যাঁ, ওইখানে প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে। তাহলে তো মূল্যস্ফীতি আরও বাড়ছে। আরও বাড়বে। এই জন্যই যে আমার মনে হয় ওইখানে একটু সচেতন হওয়া দরকার আমাদের, যে যেটুকু না বাড়ালে না হয়। কিন্তু আমরা এই যে ব্যাংকের সুদ বাড়াতে গিয়ে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে। এখন এর কারণে কি আপনারা যারা উদ্যোক্তা আছেন তারাও কি নতুন করে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কি আপনারা নিরুৎসাহিত হচ্ছেন কিনা? এখন ব্যবসা সম্প্রসারণের কোনো সুযোগ নাই, এই কারণে যে রেটে এখন ব্যাংকের বিনিয়োগ আমাকে নিতে হবে বা লোন নিতে হবে, বিজনেস এক্সপান্ড করতে গেলে সেই বিজনেসটা ভায়াবল হবে না। পাশাপাশি এখন আমাদের অনেক ব্যবসায়ী আছে বা আমরা যারা আছি, আমরা ব্যাংকের টাকা দিতে চাইলেও এখন আমরা নেওয়াটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের প্রজেকশনে এসে সেটা আমরা ভায়াবল পাচ্ছি না, কারণ রেট অনেক বেড়ে গেছে। সরকার এটার প্রতি দৃষ্টি রাখা উচিত যে আমাদের আর যেন কোনোভাবেই সুদের হার না বাড়ে। আচ্ছা, না আরেকটি বিষয় কি, মানে আপনারা বিভিন্ন সময় সভা সেমিনারে আপনারা ব্যবসায়ীরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেন যে সুদের হারটা খাতভিত্তিক করা যায় কিনা? এটা অবশ্যই একটা মূল্যবান বিষয়। সেটা হলো সুদের হার হয়তো কৃষির ক্ষেত্রে একটু কম। হ্যাঁ, কৃষির ক্ষেত্রে অবশ্যই খুব স্বল্প সুদে কৃষকদেরকে ঋণ দিতে হবে। আর উৎপাদনশীল শিল্প ইন্ডাস্ট্রি যেখানে আছে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সেটা কমার্শিয়াল রেট থেকে ইন্ডাস্ট্রিয়াল রেটটা কম হওয়া উচিত। কারণ ট্রেডিং যারা করছেন তারা কিন্তু কোনো রিস্ক নিচ্ছেন না, একটা প্রোডাক্ট তারা পারচেস করছেন আর তার প্রফিট ফিক্সড করে সেটা সেল করছেন, সে রিস্কে থাকছেন না। পাশাপাশি যারা ম্যানুফ্যাকচারার যারা আছে, উৎপাদনকারী সংস্থা যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু একটা রিস্ক নিচ্ছে। কী রিস্কটা নিচ্ছে? আমার এখানে এমপ্লয়ি আছে, আমার এখানে আমার ইউটিলিটি, আমার জ্বালানি, আমার পরিবহন, আমাকে ইলেকট্রিসিটি, গ্যাস, এই পেমেন্টগুলো করতে হচ্ছে। বাই দিস টাইম আমাকে হাই প্রাইসে ডলার পারচেজ করে গভর্নমেন্টকে অতিরিক্ত ট্যাক্স ভ্যাট দিয়ে আমাকে প্রোডাক্টটাকে মার্কেটে দিতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি সেই জায়গায় যখন আমরা চিন্তা করব যে আমাদের প্রোডাক্টটা যে কস্টিং আমার বাজারে দিতে হবে, সেই প্রাইসের সাথে কিন্তু আমার ল্যান্ডিং কস্টে কিন্তু আসছে না। এখানে ওই অতিরিক্ত সুদের কারণে কিন্তু অনেক প্রতিষ্ঠানই এখন কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করতে পারছে না, ক্লাসিফাইড হয়ে যাচ্ছে, পাশাপাশি ব্যবসা মান্দা যাচ্ছে। জি, তাহলে একদিকে যেহেতু মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে সুদের হার বাড়ার কারণে অর্থনীতিতে কিংবা আপনারা যারা উদ্যোক্তা আছেন এটি বাড়তি চাপ তৈরি করছে। তাহলে সেক্ষেত্রে যদি এমন সিস্টেম করা যায় যে সুদের হারটা যদি বিভিন্ন খাতভিত্তিক করা যায়, কৃষির ক্ষেত্রে কম, উৎপাদনশীলের ক্ষেত্রে কম, কিন্তু যেগুলো অনুৎপাদনশীল সেগুলোর ক্ষেত্রে সুদের হারটা বেশি, তাহলে তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়ার কৌশলটাও কাজে লাগলো,
আপনারা যারা উদ্যোক্তা আছেন তারাও আপনারা একটু ভালো সুযোগ সুবিধা পেলেন, কর্মসংস্থান হলো বা শিল্প উৎপাদনে গতি আসলো, আপনি এই পরামর্শটাকে কীভাবে আপনি? আমি খাতভিত্তিক যে কথাটা বলেছেন আপনি অত্যন্ত মূল্যবান। খাতভিত্তিক যদি সুদের হারটা কমানো হয় তাহলে ডেফিনেটলি শিল্প প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে এবং চলমান থাকবে। না হলে তো আস্তে আস্তে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠান যখনই বন্ধ হয়ে যাবে তখন বেকারত্ব বেড়ে যাবে, আর বেকারত্ব যখন বেড়ে যাবে তখন সেটা পারিবারিকভাবে একেবারে মানে রুট লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। তখন আমাদের দেশের পরিস্থিতিটা আরও ভয়াবহ দিকে রূপ নেবে। আমার মনে হয় বিবেচনা করা উচিত এখন খাতভিত্তিক রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা নির্ধারণ করা উচিত। এই বছরের জন্য, এই নতুন বছরের জন্য অত্যন্ত সমোপযোগী সিদ্ধান্ত হবে যদি এটুকু বিবেচনা করা হয়। না, আপনি আরেকটি কথা এই প্রশ্নের আগের উত্তরে বলেছিলেন যে এখন ব্যাংকগুলো সুদের হার বাড়ার কারণে আমানত ভালো পাচ্ছে, কিন্তু তারপরেও তো আমরা ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট দেখতে পাচ্ছি। ওই নগদ টাকার সংকট তো খুব বেশি কাটছে না, কিংবা আপনারা যারা ব্যবসায়ী আছেন তারাও কি ব্যাংকে চাহিদা মতো টাকা পাচ্ছেন? তাহলে অনেকগুলো ব্যাংক আছে তাদের নিজস্ব ফান্ড নেই, কারণ ব্যাংকে গিয়ে ক্লায়েন্টেরা যারা ডিপোজিট রেখেছে তাদের নিজেদের টাকা নিজেরা আনতে পারেনি, একটা স্ল্যাব করে দিয়েছে, যার জন্য এখন ওই সকল ব্যাংকগুলোতে অনেক ক্লায়েন্ট আছে তার হাতে টাকা আসলো তো ওই সকল ব্যাংকে গিয়ে টাকা জমা রাখতে চাচ্ছে না, যে সে ভয় পাচ্ছে যে আমি এখানে টাকা যদি রাখি আমার টাকা তো আবার আনতে পারবো না বা আমাকে আবার স্ল্যাব করে দিতে হবে। তো এই দিকগুলো বিবেচনা করে এখন দেখা যাচ্ছে যে সাধারণ লোকজন যারা তারা এখন ব্যাংকে টাকা রাখতেও কিন্তু ভয় পাচ্ছে, ব্যাংকের কাছে যাচ্ছে না। আর কিছু ভালো ব্যাংক যেগুলো আছে, যেগুলো কোনো রকম ক্লায়েন্ট ভোগে নাই, মানে যারা আস্থাশীল ব্যাংক যেগুলো আছে এগুলোর অবস্থা বেশ ভালো আছে এখন। যে আমি ব্যাংক খাত নিয়ে আপনার কাছে একটু আরও কয়েকটি প্রশ্ন আছে আমার, সেটার উত্তর আমি জানতে চাবো, তবে তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি নতুন বছরে অর্থনীতির গতি প্রকৃতি এবং তার পূর্বাভাস একটু পাওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিলাল উদ্দিন আহমেদ। জনাব বিলাল উদ্দিন আহমেদ, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ব্যাংক খাত নিয়ে আপনার কাছে প্রশ্ন করেছিলাম, তো আমাদের এই ব্যাংক খাত নিয়ে আলোচনায় প্রসঙ্গক্রমে তো আরও একটা বিষয় আসে, যেটি হচ্ছে যে গত বছর আমরা যেটি দেখেছি বা বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় দুষ্ট চক্রটাই ছিল আসলে ব্যাংক খাতে। তো নতুন বছরে আপনি আসলে কতটা প্রত্যাশা করেন? কারণ নতুন সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে ব্যাংক খাতে অনেকগুলো সংস্কার হয়েছে, ব্যাংক খাতে মানে ভালো অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, গভর্নর পরিবর্তন হয়েছে, সরকারও আর্থিক নীতির ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। সব কিছু মিলে ব্যাংক খাত নিয়ে আপনি কি আশাবাদী হতে পারেন? আসলে ব্যাংক তো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। গত বছর ব্যাংকের যে বিপর্যয় ঘটেছে, এবং আমি মনে করি শুধু গত বছরকে দায়ী করা যাবে না, কয়েক বছর থেকে কয়েক বছরেই ব্যাংকের যে বিপর্যয় ঘটেছে সেটা সর্বশেষ আমাদের 2024-এর যে চরম দুরবস্থা আমরা পেয়েছি, এটা আমরা কখনো প্রত্যাশা করিনি। পাশাপাশি আমরা বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা এটুকু আশা করতে পাচ্ছি যে এখন ব্যাংক থেকে আর লোপাট হওয়ার সম্ভাবনা নেই। আগে যেমন নামে বেনামে বিভিন্নভাবে ব্যাংকের থেকে টাকা চলে গেছে, অর্থ পাচার হয়েছে, এখন অর্থ পাচারের সেই সুযোগটা আপাতত আমি মনে করি নিরাপদ। আমি সেই দিক থেকে বলবো যে আমরা আগামীতে ব্যাংক খাত আমাদের ফিরে দাঁড়াবে এবং আমাদের গভর্নমেন্ট বা আমাদের বাংলাদেশ ব্যাংক এবং যারা এই আর্থিক সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন ওনাদের বলিষ্ঠ পদক্ষেপে বোধহয় ব্যাংক ঘুরে দাঁড়ানো সহজ হবে। তবে আগের যে টাকা লোপাট হয়ে গেছে, যে টাকা ব্যাংকের থেকে সরে গেছে, ওই টাকাটা যত দ্রুত আমাদের ফেরত আসবে তাহলে ব্যাংক খাত আর একটু দ্রুত ভালো হবে, এটুকু আমরা আশা করি। আপনি ব্যাংক খাত নিয়ে আশাবাদের কথা জানালেন, সেক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ আছে যে ব্যাংক খাত আরও
কীরকম হতে পারে, ভালো হতে পারে বা ভালো হওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শ চাচ্ছি আসলে। আসলে আপনাকে ধন্যবাদ। আমি তো ব্যাংক সেক্টরের লোক নয়, আমি আপনাদের ব্যবসায়ী। অভিজ্ঞতার আলোকে, ব্যাংকের একজন কারণ ক্লায়েন্ট হিসেবে ব্যবসায়ীদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক তো ঘনিষ্ঠ। অবশ্যই সে একজন ক্লায়েন্ট হিসাবে যেটুকু বলবো যে ব্যাংকে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার সময় কর্তৃপক্ষ সাবধানতার সাথে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। এই মুহূর্তে আমি মনে করি খুব সেন্সিটিভ টাইমটা কাম করছি আমরা মনে করি 2025 প্রথম লগ্নে আমরা যে কথা বলছি, এখন থেকে যদি আমরা আমাদের ক্লায়েন্টের প্রতি খুব নজরদারি হতে হবে। আমাদের যাতে করে ব্যাংকের টাকা যারা ব্যবহার করছে, ব্যাংকের থেকে লোন নিয়ে যারা ব্যাংকে প্রফিট দিচ্ছে, কেউ যেন থেমে না যায়, ক্লাসিফাইড হয়ে কারো ব্যবসা বন্ধ করে যেন ব্যাংকের টাকা ব্লক না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। সকল উদ্যোক্তাদেরকে, ক্লায়েন্টদেরকে সচল রাখতে হবে এবং তাদের যদি যারা ক্লাসিফাইড আছে তাদেরকে নার্সিং দিয়ে কিন্তু ব্যবসা চালু রাখার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ব্যাংকের ট্রানজ্যাকশন বাড়বে এবং আমাদের প্রাণচঞ্চলতা, যেটা আমি মনে করি যে থেমে যাওয়া, সেটুকু আমাদের ফিরে আসবে। আমাদের এখানে একটা জায়গায় আমাদের খুব সাবধান হতে হবে। একটা বিনিয়োগকারী বা লোন ঋণ গ্রহীতা, তাকে যখনই আমি বন্ধ করে দেব, তার বিজনেস যখন আমি বন্ধ করে দেব, কিন্তু সবগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু আমি ব্যাংকের টাকাও পাচ্ছি না, তার ব্যবসাও চলছে না, কিন্তু এটা বিপদ আরও বাড়াতে পারে। এদিক থেকে যারা সৎ ব্যবসায়ী, যারা ব্যাংকের টাকা নিয়ে যেই ফান্ড ডাইভার্ট না করে যেই উদ্দেশ্যে বা যেই খাতে টাকাটা নিয়েছে সেই খাতে বিনিয়োগ করেছে, সেটা যদি সঠিক হয় তাকে নার্সিং দেওয়া উচিত। আর যারা ফান্ড ডাইভার্ট করেছে, এই ধরনের অনেক ব্যবসায়ী আছে যারা ফান্ড ডাইভার্ট করেছে, তাদের ওই দিকটা দেখা উচিত, কোন জায়গায় ডাইভার্ট করেছে সেখান থেকে ফান্ডটাকে আবার ব্যাক করানো উচিত। সঠিক খাতে যদি ফান্ডটা যদি থাকে তাহলে ব্যাংক নিরাপদ থাকবে। না, আপনি যেটি বললেন যে যে ব্যাংক লোন আসলে বন্ধ করা যাবে না, তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানও টিকবে না, আরও ক্লাসিফাইড হবে। কিন্তু আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে কথায় আছে যে শিষ্টের লালন দুষ্টের দমন, কিন্তু বিগত সরকারের সময় আমরা যেটি দেখেছি, বিশেষ করে ব্যাংক লোনের ক্ষেত্রে ব্যাংক সেক্টরে আমরা দেখেছি দুষ্টের লালন বরং শিষ্টের দমন। তো সেই লোকগুলো তো তারা ঋণ খেলাপি হয়েছে, তাদের যদি প্রতিষ্ঠান যদি বন্ধ, আপনি যেটি বললেন যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তাহলে তারা ঋণ পরিশোধ করবে কিভাবে, কিংবা কর্মসংস্থানের উপর আঘাত আসবে। কিন্তু এটাও তো ঠিক যে দুষ্ট লোকদেরকে তো সবসময় লালন করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে কথাটা বলছেন, আমি বলতে চাচ্ছি যে আমাদের যারা ব্যাংক লুট করেছে, ব্যাংকের টাকা যারা নিয়েছে চিহ্নিত, ইতিমধ্যে আমাদের তাদের পরিচয় পাওয়া গেছে এবং কারা করেছে। ওই সেক্টরগুলো যে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা টাকা নিয়ে গেছে, ওটার সাথে ওইটা নিয়ে কোনো কথাই আমার এখানে কোনো মন্তব্য নাই। এই কারণে আমি বলবো ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, যারা ভালো ব্যবসায়ী যারা আছে, আমি তাদের কথা বলছি। ভালো ব্যবসায়ীগুলো যেন থেমে না যায়, কিন্তু যারা লোপাট করেছে তাদের সাথে তো কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমি মনে করি তারা তো আমাদের দেশ শেষ করেছে, আমাদের উন্নয়ন ধ্বংস করেছে, আমাদের মানসিকতাকে দুর্বল করেছে, আমাদের জনগণের মনোবল ভেঙেছে, আমাদের ব্যবসায়ীদেরকে হতাশ করেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত নয়? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুধু এইটুকু বলে আমি মনে করলি আমি হয়তো আমার বলা হতে পারে, সরকার বুঝবেন যে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত, কত দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আমার দেশকে বাঁচানোর লক্ষ্যে। না, আপনি যেটি বলছিলেন যে এই যে যারা ব্যাংক খাতে যারা মানে দুষ্ট ক্ষত তৈরি করেছে, কিংবা যারা দুষ্ট লোক যারা ছিল, তাদের নাম আমরা আসলে পরোক্ষভাবে কিংবা গণমাধ্যমের কল্যাণে মানুষ জানতে পেরেছে। কিন্তু আমরা যদি বিদেশের অভিজ্ঞতায় দেখি, বিদেশের সেন্ট্রাল ব্যাংকগুলো ঋণ খেলাপিদের তালিকা গণমাধ্যমে প্রকাশ করে দেয়, কিংবা তালিকা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়। বাংলাদেশে সেটি হয় না কেন? বা আপনারা কি মনে করেন যে বাংলাদেশে যদি এই কালচারটা তৈরি হয় যে ঋণ খেলাপির নাম সবাই জেনে যাবে, তাহলে কি এটা একটা পদক্ষেপ হবে না? তারা তো সামাজিকভাবে তখন হেয় হবে। আমি মনে করি এটাই হবে এই সময়ের জন্য উপযুক্ত একটা সিদ্ধান্ত, যে ঋণ খেলাপি যারা আছে, যারা লোপাট করেছে, যারা ব্যাংকের টাকা নিয়ে তারা ফান্ড ডাইভার্ট করেছে এবং তার ব্যবসার নামে টাকা নিয়েছে, ব্যবসায় বিনিয়োগ না করে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করেছে, এবং আমি মনে করি ঋণ খেলাপি হিসাবে যারা পড়ে তাদের নাম প্রকাশ করা উচিত।
আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন যে এই যে নতুন বছরে আমরা পা রেখেছি, নতুন বছরে আমরা তো অর্থনীতির চ্যালেঞ্জগুলো আলোচনা করলাম। আপনার দৃষ্টিতে আর কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে নতুন বছরের অর্থনীতি, এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের পদক্ষেপগুলো কি হওয়া উচিত? আমি মনে করি সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে খুব সাবধানে। আর আমরা যারা সিদ্ধান্ত বাস্তবায়ন করব, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি হোক, প্রত্যেকেরই ওই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু ওটাকে বাস্তবায়ন করতে হবে। মনে করতে হবে যে আমাদের প্রত্যেকটা মানুষ মনে করতে হবে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যদি আমার বাস্তবায়নের আমি যদি অংশীদার হই, সাবধানতার সাথে আমাদের পরিপূর্ণভাবে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। সেখানে সকল সেক্টরের মানুষকে সাবধান হতে হবে, জনসাধারণকে সাবধান হতে হবে। আর আইন শৃঙ্খলা যদি আমাদের অবনতি থাকে বা আইন শৃঙ্খলা যদি ঢিলে ঢালে থাকে, তাহলে কিন্তু এটা তো বিনিয়োগের উপরও প্রভাব ফেলে। পড়বে, বিনিয়োগের উপরে প্রভাব পড়বে। জি। আর বিদেশি বিনিয়োগের ব্যাপারে? বিদেশি বিনিয়োগ তো আমরা প্রত্যাশা করছি, এবং সেটা আমাদের সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সরকার কিভাবে বিদেশি বিনিয়োগকে ওয়েলকাম করছে এবং প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরগুলোকে কিভাবে বিদেশি বিনিয়োগের জন্য কোয়ালিফাই করছে এবং বিদেশে কিভাবে সেটাকে প্রমোট করেছে বিনিয়োগ আসার জন্যে, সেটা সরকারি পরিকল্পনার উপরে নির্ভর করছে। জি। গ্যাস বিদ্যুতের সমস্যাটা কি নতুন বছরে, এটা আপনারা কতটা উদ্বিগ্ন? আসলে আমরা গ্যাস বিদ্যুৎ নিয়ে খুবই কঠিনভাবে আমরা করছি, ভাবছি এই কারণ এখন শীত মৌসুম যাচ্ছে। শীতের পরেই যখন গরম শুরু হবে, বিদ্যুৎ খাতটা যদি সঠিকভাবে এখন থেকে ওটাকে উপযোগী করে তোলা না হয়, তাহলে বিপর্যয় ঘটতে পারে। সেহেতু আমি মনে করি এই গ্যাস বিদ্যুৎ বা জ্বালানির প্রতি আমাদের খুবই সচেতনভাবে সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং আগামী সময়ে যাতে করে এটার জন্য আমাদের কোনো সেক্টরে প্রতিবন্ধকতা তৈরি না হয়। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনার আর কি বলার আছে? আল্লাহ আমাদের সহায় হোক, আমাদের দেশের মানুষের এই মুক্তি নিশ্চিত করুক, আর আমরা সচেতনভাবে এবং সুস্থভাবে আমাদের দেশের মানুষ দেশের কল্যাণে যেন কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, এইটুকু মহান আল্লাহর কাছে। সরকারের প্রতি আপনার আহ্বান কি হবে? সরকারের প্রতি আহ্বান তো সরকার, আপনার চাওয়া কি হবে? আমার চাওয়া হলো ব্যবসায়ী হিসেবে আমার দেশের মানুষ, আমাদের সকল স্তরের মানুষ যাতে করে নিরাপদ থাকে, সেদিকে সুদৃষ্টি রাখা আমি মনে করি সরকারের এই প্রধান কাজ হবে। যেহেতু বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ওনাদের সিদ্ধান্তগুলো নিশ্চয়ই জনগণ প্রত্যাশা করছে জনকল্যাণেই হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে এবং এটিএন নিউজ এবং সকল শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।